আসসালামু আলাইকুম। আমি পদ্মজা পর্ব ৬ লিখেছেন ইলমা বেহরোজ। রাতে ঝড় এসেছিল। লাহারি ঘরের পেছনের তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপাল দিয়ে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনের পথ দিয়ে ফিরছিল। উঠানে শুটিং দলের সবাই ছিল। পদ্মজা মাথা নত করে থেমে থেমে কাঁপতে থাকে। পথ শেষ হচ্ছে না, মাথায় ঘোমটা টানা। আজকের নজর পদ্মজার চলে আসল। মিলন নামে একজন পূর্ণাকে ডাকল। এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজা। পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল, পাশের মেয়েটা কে? প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার। কখনো পূর্ণা প্রেমা ছাড়া অন্য মেয়ের চোখ পড়ল না, কণ্ঠ ও শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারার তো মিল নেই। সবাই বলে। আচ্ছা যাও। দুই বোন লাহারি ঘরে আসলো। পদ্মজা হাঁফ ছেড়ে বাঁচল। ভেতরটা এত কাঁপছিল। অনেক মানুষের পা দেখেছে। চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকালে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা এর বাড়ি এটা ওটা চেয়ে নেয়। এরপর 2 বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি। হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লাউ গাছে কয়টা দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ হাজেরাকে দিয়ে দিতে। কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার মুখ কালো অন্ধকার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখে দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই। টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত দেখা গেল। বিব্রতভাবে বলল, আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক। একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি। অমনি সুযোগ লুটে নিয়েছে। আম্মা আমার দোষ। পূর্ণারে কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠে হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বলল, হাজেরাকে নিয়ে যা। ঘোমটা টেনে যাবি। বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না। তবে হাজেরার অভাব নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে। তাই পদ্মজাকে যেতে বললেন। উঠানের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা। 9টা লাউ ঝুলে রয়েছে, তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজার বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল, কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম। গিয়া দেহি মাছ মিলানি যায়নি। তোমার ছেলেটার ঠান্ডা কমছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল।
হাজেরা বেগুন গুনগুন করে কাঁদছে আর বলছে, স্যারাডা সারাদিন মাটিতে পইড়া থাহে একলা একলা, রাইত হইলে জ্বরে কাঁপে, দম ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টাহা লাগবো না, কই পামু? তুমি মাতাব্বর বাড়িতে যাও, শুনছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো। বেগুন গাছ বাড়ির পিছনে, পদ্মজা বাড়ির পেছনে সাবধানে আসলো। মনে মনে ভাবল, হাজেরার ছেলে অসুস্থই আছে। সকালে সে দেখেছে হাজেরা সুস্থই আছে। সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলছে। মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তোলে। ঘুরে তাকালো, লিখনকে দেখে বিব্রত বোধ করল। আরো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত নয়। কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করল। জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না। টমেটো শীতকালীন ফসল। গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতকাল বর্ষাকালে টমেটো সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল। সাধারণ আমাদের শীতকালীন টমেটো হয়। কথা শেষ করে দুতলা হাঁড়িঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে। পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ডক ডক করে 2 গ্লাস পানি খেল। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলেন। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করেছিলেন। তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। হেমলতার শাড়ি আঁচল মাথায় টেনে নেন। জিজ্ঞাসু দৃষ্টিতে নিয়ে তাকান। লোকটি হেসে বললেন, আমি মিলন, শুটিংয়ের দলে। হেমলতা জোরপূর্বক হাসেন, আর চোখে ঘরের দরজার দিকে তাকালো। পদ্মজা ঘুমাচ্ছে। দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনি। আসলে দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর এই দিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না। সরাসরি বলে উঠলেন, এই দিকে আসা নিষেধ। আপনাদের বলা হয়নি? মিলনের চোখ মুখ ছায়া নেমে আসে। সে অপমান বোধ করল। আমতা আমতা করে বলল, ইয়ে, আচ্ছা, আসছি। মিলন স্থান ত্যাগ করল। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতার চোখ বুজে জীবনের হিসাব কষেন। এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান। পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায়। টিনের ছিদ্র আরো 2টা করেছে। লিখন শাকে দেখতে তার মায়াময় কোমল অনুভূত হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ
কত ভালোবাসেন চিত্রা দেবীকে। পদ্মজার দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলে, আপা, তেল দিয়ে দাও না। সোনা বোন, একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন হাসি, কথা বলার ভঙ্গি দেখছে, লজ্জাও পাচ্ছে খুব। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। এই আপা, পরেও তো দেখতে পারবা, দিয়ে দাও না। আরেকটু শুটিং শুরু হচ্ছে, একটু। পূর্ণা বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে তার আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছার সঙ্গী, সব গোপন কথার সঙ্গী তার আপা। সে তার আপাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধহয় সে আপাকেই ভালোবাসে। বা হয়তো না। পদ্মজা মিটিমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল। কি রে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল, আরক্ত হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূত হয়, তেমনি অনুভূত হচ্ছে পদ্মজার। বা আরো ভয়ানক অনুভূতি। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল। সাথে সাথেই পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রগুলো তো সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। চ্যানেলটা নতুন, একটু সাপোর্ট করবেন। ভুল ত্রুটি সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।